আফটারশকে ৩ দফা কেঁপে উঠল দেশ। সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে দুবার ভূকম্পন। উৎপত্তি স্থল ঢাকার বাড্ডা ও নরসিংদী। কাটছে না আতঙ্ক। সিঁড়িতে উঠতেছিলাম, ওই সেম মাথাটা ঘুরাইতেছিল পুরো। এই মনে আবার ভূমিকম্প হচ্ছে। এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। ভূমিকম্প হয়ে গেছে, হওয়ার ফলে আমরা দৌড়াই নিচে চলে আসছি। বাংলাদেশ তার অবস্থানগতভাবে এমন একটা জায়গায় আছে যে আমরা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছি। বিল্ডিং কোড না মেনে ইচ্ছে মতো ভবন নির্মাণ। বড় ভূমিকম্পে বেশিরভাগই ধসে পড়ার শঙ্কা। চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে। তারা 7 দিনের সময় নিচ্ছে। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, অতি দ্রুত এটা ব্যবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের দিনে গণভোট আয়োজনে চিঠি দিল সরকার। চ্যালেঞ্জ দেখছেন সিইসি। নির্বাচনী জেনোসাইডের শঙ্কা জামাতের। মুখে ভোট চাইলেও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। জুলাই হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার দাবি এনসিপির। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টার বিরুদ্ধে মাঠে থাকার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ ভুটানের প্রধানমন্ত্রীর। পণ্য পরিবহনে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা প্রধান উপদেষ্টার। 2টি সমঝোতা স্মারক সই। 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরে তেলেসমাতি। চুরির 20 দিন পর ভাঙা ভল্টেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুনের প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। আমার মরা ছাড়া কোনো উপায় নাই। ভিসা থাকার পরও 3 মাসে সৌদি আরব যেতে পারেননি প্রায় 1 লাখ শ্রমিক। বিএমইটির বহির্গমন ছাড়পত্র জটিলতাকে দুষছেন ভুক্তভোগীরা। শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও 3 দফা ভূকম্পন। সন্ধ্যায় 1 সেকেন্ডের ব্যবধানে অনুভূত হয় 2টি ঝাঁকুনি। এর উৎপত্তি স্থল রাজধানীর বাড্ডা ও নরসিংদী। এর আগে সকালে আরেকটি ভূকম্পনের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশ। আবহাওয়া অধিদপ্তর বলছে এগুলো গতকালের ভূমিকম্পের আফটারশক। 100 বছরের মধ্যে এ অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। এদিকে ভূমিকম্প ঝুঁকিতে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও ভূকম্পন। এবারও উৎপত্তি স্থল নরসিংদীতে। শনিবার সকাল 10:36-এ হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা। ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। মাত্রা কম হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরপর 2 দিন ভূকম্পনে আতঙ্কিত বাসিন্দারা। এদিকে সন্ধ্যা 6:06 ভূকম্পন অনুভূত হয় রাজধানীসহ আশপাশের এলাকায়। 3.7 মাত্রায় উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায়। গত শুক্রবার এবং শনিবার যে 2 দিনে যে বিল্ডিং অনেকগুলো ভবন ফেটে গেছে, আমরা আতঙ্কিত। ভূমিকম্প হয়ে গেছে, হওয়ার ফলে আমরা দৌড়াই নিচে চলে আসছি। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর জানায় এটি শুক্রবারের ভূমিকম্পের আফটারশক। 100 বছরের মধ্যে এই অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। গত 100 বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি। 100 বছর বা 100 বছর ধরে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সে জায়গায় হয়, এটাকে ভূমিকম্পের রিপিট টাইম বলা হয়। সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে। এর আগে শুক্রবার সকাল 10:38-এ নরসিংদীর মাধবতীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে 10 জনের প্রাণহানি ও কয়েকশো মানুষ আহত হন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও ধরে। মিরন আহমেদ, সময় সংবাদ। ভূমিকম্পের পরদিনও পুরোপুরি আতঙ্ক কাটেনি রাজধানীবাসীর। রেলিং ভেঙে 3 জনের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় নকশা দেখাতে না পারায় ভবন মালিককে 7 দিনের সময় বেঁধে দেন তিনি। জানান, ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে এখনো আতঙ্কে রাজধানীবাসী। পুরান ঢাকার সরু অলিগলি থেকে শুরু করে নতুন ঢাকার বহুতল ভবন, বিভিন্ন জায়গা থেকেই ভবনে ফাটল দেখা দেয়া ও বিল্ডিং হেলে পড়ার খবরে আতঙ্ক যেন কাটছেই না সাধারণ মানুষের। আজকে যখন স্কুলে আসলাম, আমি যখন দাঁড়ায় ক্লাসে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, ওই সেম কাজটা আমার করতেছিল, মানে মাথাটা ঘুরাইতেছিল পুরো। মাঝে মাঝে ভাবি এই মনে আবার ভূমিকম্প হচ্ছে। যখন যে খবরে পাচ্ছি যে পরে আবার হতে পারে, তো এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। আতঙ্ক আর ভয় নিয়েই ভূমিকম্পে হেলে পড়া ভবনে অবস্থান করছেন বাসিন্দারা। বিল্ডিং জন্মে থেকে এরকমই, এখন মানুষ ভূমিকম্প হওয়ার পর উপরের দিকে তাকাইতেছে, উপরে ফাঁকা ছিল, আসলে কিছুই না এটা। আমরা বিল্ডিং করার সময় উপরে গিয়ে টাচ করে নিছি দুইটা বাড়ির একসাথে। ভূমিকম্পে আস্তরের যেই জয়েন্টটা ছিল ওগুলার কিছু গুঁড়া পড়ছে, মানুষ একটু আতঙ্কিত হয়েছে। শনিবার সকালে পুরান ঢাকার আরমানিটোলায় ভূমিকম্পের কারণে রেলিং ভেঙে 3 জন নিহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় ভবনটির নকশা দেখাতে না পারায় 7 দিনের সময় বেঁধে দেন রাজুক চেয়ারম্যান। নির্ধারিত সময়ে কাগজপত্র না দেখাতে পারলে ক্ষতিগ্রস্ত ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন তিনি। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজুক চেয়ারম্যান। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে, তারা 7 দিনের সময় নিচ্ছে। অনেক বিল্ডিংয়ে দেখবেন বলে যাব যে এগুলো যদি 7 দিন বা 10 দিনের মধ্যে রেকটিফাই না করে, তাহলে আমি কিন্তু এই বিল্ডিংগুলো কাজ বন্ধ করে দেবো। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে, এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা। ভূমিকম্পের কারণে নয়, ভবন নির্মাণে অনিয়মের বিষয় নিয়ে রাজুকের চলমান কার্যক্রম আরও গতিশীল করা হবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নির্বাচনের দিন গণভোট আয়োজনে ইসিকে চিঠি দিয়েছে সরকার। সিইসি জানান এটা খুবই চ্যালেঞ্জিং। গণভোট আইন পাশের পর প্রস্তুতি শুরু করবে ইসি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে সরকারের সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টা। তবে বিষয়টি নিয়ে কাজ শুরু করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনার অপেক্ষায় ছিল নির্বাচন কমিশন। এরই মধ্যে সরকার গণভোট করার জন্য কমিশনকে চিঠি দিয়েছে জানিয়ে আগামী সপ্তাহের মধ্যে গণভোটের আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় সিইসি বলেন, আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। There is no option left for us. When the government enacts the law, we will have to deliver, and we are committed to deliver that referendum also as well. একই দিনে নির্বাচন ও গণভোট করার মতো পরিস্থিতির মুখোমুখি পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনো হয়নি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি ভীষণ চ্যালেঞ্জিং। এ সময় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোকেও প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। For a free fair election we are trying to take, and hopefully by the time election is held we will be fully prepared for what we have committed. We want a transparent election, national election. We want, there are demands that we should fix CC cameras in every polling station. দেশের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয় মন্তব্য করে নির্বাচনের পর সব পরিস্থিতি শান্ত হবে বলেও আশা প্রকাশ করেন সিইসি। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। একই দিনে গণভোট হলে নির্বাচনী জেনোসাইড হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। অতীতের মতো ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দিল্লিতে বসে দেশে নাশকতার অপচেষ্টা রুখে দিতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা কমপ্লেক্স মাঠে হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন দেশ বরেণ্য আলেম ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা নিয়ে আলোচনা হয়। উঠে আসে গত 1.5 দশকে আওয়ামী লীগের নিপীড়ন ও নির্যাতনের প্রসঙ্গও। ইসলাম ও দেশ রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশে নাশকতার পরিকল্পনা করছে দিল্লির ফ্যাসিবাদী শক্তি। তাদের রুখতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর অতীতের মতো ভোটে ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখল হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের মানুষ শুধুমাত্র হাসিনার ফ্যাসিবাদকে তাড়ায় নাই, দিল্লিতে থাকা ফ্যাসিবাদের গোড়াকে
উপরে ফেলেছিল বাংলার জনতা। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। এদিকে চট্টগ্রামের আকবরশা এলাকায় একটি মাদ্রাসার মাহফিলে যোগ দিতে হেলিকপ্টার যোগে নগরীর প্যারেড মাঠে নামেন জামায়াত আমির। একই দিনে নির্বাচন ও গণভোট হলে তা হবে নির্বাচনের জন্য জেনোসাইড মন্তব্য করেন তিনি। আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় কল্যাণে দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। শফিক মুন্সি, সময় সংবাদ। মুখে নির্বাচনের কথা বললেও একটি গোষ্ঠীর বিভ্রান্তি ও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, গেল 10 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনো ভূমিকায় পাওয়া যায়নি জামায়াতকে। ধর্ম ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান তার। নির্বাচনের ডামাডোলে সরগরম রাজনীতির মাঠ। নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, পিআরের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। এখনো নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে। এদিকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে কথা না বলে জনদাবির সঙ্গে একাত্ম হতে জামায়াতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। বিভ্রান্তিমূলক কোন জরিপ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। হ্যাঁ, আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে। জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমন কিছু উদ্যোগ নিয়ে যান যাতে কমপক্ষে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার দাবি করেছে এনসিপি। বিকেলে রাজধানীতে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টা রাজপথে মোকাবিলা করা হবে। শনিবার বিকেলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে এনসিপি। এতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতাকর্মীরা। রাজধানীর বাংলা মোটর মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। বলেন, জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচার করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার একটা হীন প্রচেষ্টা হচ্ছে। আপনারা এও জানেন, এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, এই ধরনের হীন প্রচেষ্টাও চলছে। জাতীয় নাগরিক পার্টি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টার বিরুদ্ধে মাঠে থাকার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের কোথাও জাতীয় পার্টিকে রাখা হয় নাই, কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে রাখা হবে। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে। জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত থাকবে। নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে প্রথম দেশ হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার আগ্রহ জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ঢাকা সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে একথা জানান তিনি। আর প্রধান উপদেষ্টা জানান, ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে দেশটির পণ্য পরিবহনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।
ঢাকা সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সম্মানে নৈশভোজে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানও। নৈশভোজের আগে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবেশী সব দেশের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব দেন আঞ্চলিক অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে। Bangladesh remains committed to working closely with regional partners like Bhutan to share knowledge and advance inclusive, people-centric and development for all. Bhutan continues to advance its remarkable achievement as the world's first carbon negative nation in the world. শেরিং তোবগে বলেন, স্বাস্থ্য ও ইন্টারনেট সেবা খাতে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে নতুন অধ্যায় তৈরি করতে পারে বাংলাদেশ ও ভুটান। Signed 2 MOUs earlier today. This will further strengthen our partnership. The MOU on connectivity will support Bhutan's long-sought third internet gateway, an achievement many years in the making. বিকেলে তেজগাঁওয়ে উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ডক্টর ইউনূস। একান্ত আলাপের পর 2 নেতা অংশ নেন দ্বিপক্ষীয় বৈঠকে। প্রধান উপদেষ্টা বলেন, ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ, তাই দেশটির পণ্য পরিবহনে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আর শেরিং তোবগে জানান, বাংলাদেশের সঙ্গে প্রথম দেশ হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ভুটান। পরে বাংলাদেশ ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সংযোগ বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও পানি ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে শনিবার সকালে 2 দিনের সফরে ঢাকা পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডক্টর ইউনূস। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। পরে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানান শেরিং তোবগে। সফরের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জ বন্দর পরিদর্শন, কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন 47তম BCS প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা। সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। 47তম BCS লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে এই মুহূর্তে 47তম BCS প্রিলিমিনারিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন। এর আগে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করার সময় শহীদ মিনার থেকে যখন বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সে সময় তাদের সঙ্গে পুলিশের একটি মুখোমুখি অবস্থান এবং সেখানে কিছুটা সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে এখানে যারা আন্দোলন করছেন, অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, তারা আমাদেরকে জানিয়েছিলেন। একই সঙ্গে যদি একটু বলতে চাই, এর আগে 27 সেপ্টেম্বর BCS 47তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেবার পর তাদেরকে জানানো হয় 27 নভেম্বর তাদের লিখিত পরীক্ষার তারিখ। তবে এটিকে তারা অযৌক্তিক বলছেন, কারণ এর আগে বিভিন্ন BCS-এ যারা লিখিত পরীক্ষা দেন তারা লিখিত পরীক্ষার জন্য 6 মাস, 8 মাস, কেউ কেউ 1 বছরও সময় পেয়েছেন। সেজন্য তারা বলছেন যে তাদের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি, সেই পূর্ণাঙ্গ প্রস্তুতিটি নেয়ার জন্য তাদের কমপক্ষে 6 মাসের মতো সময় প্রয়োজন। কারণ এই যে 40 দিন বা 45 দিন সময় সরকারি কমিশনের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে, এটিকে তারা অযৌক্তিক বলছেন। কারণ BCS-এ অনেক সময় এর আগে যারা ক্যাডার হয়েছেন বা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন BCS-এর জন্য, তাদের সঙ্গে কম্পিটিশন বা প্রতিযোগিতায় অংশ নেন অনেক নতুন পরীক্ষার্থী যারা প্রথমবারের মতো BCS-এ অংশ নিচ্ছেন। এক্ষেত্রে যারা BCS পরীক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তবে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা এখান থেকে PSC-র চেয়ারম্যানের পদত্যাগেরও দাবি করছেন। আগামীকাল তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নীলক্ষেত মোড়ে। এ যেন সিনেমাকেও হার মানানোর গল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ট্রং ভল্টের তালা ভেঙে অস্ত্র চুরির 20 দিনের মাথায় ওই ভল্টেই মিলল বেশ কিছু অস্ত্র। তবে অস্ত্র গায়েব ও ফিরে আসা নিয়ে কোনো উত্তর নেই কর্তৃপক্ষের।
SM মামুন ও রতন মজুমদারকে সঙ্গে নিয়ে রাইদুল ইসলাম শুভ রিপোর্ট। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় একটি মাস পেরিয়েছে। এর মধ্যে ঘটে গেছে ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো ঘটনা। এর মধ্যে আবার নতুন একটি মোড় নিয়েছে এই অস্ত্র চুরির ঘটনায়। সেই ভল্টেই পাওয়া গেছে এই হারানো অস্ত্রগুলি। কতটা পাওয়া গেছে, কিভাবে হারালো, আর কেনই বা ফিরে আসলো, এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে। তার অনুসন্ধান করতে মাঠে নেমেছে সময় সংবাদ। 19 নভেম্বর সন্ধ্যা, বিমানবন্দরের আমদানি কুরিয়ারের সামনে পুলিশের গাড়ি। ভেতরে কয়েকটি সংস্থার উপস্থিতিতে চলছে বস্তায় থাকা পণ্যগুলোর তালিকা তৈরির কাজ। কয়েকদিনের নজরদারির পর এদিন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল নতুন করে স্ট্রং ভল্টের মালামালের তালিকা তৈরি করা হচ্ছে তার দৃশ্য। নতুন কোনো কিছু পাওয়া গেছে না? বিমানের যারা যেটা দেয় সেটা সিজার লিস্ট করে এইটুকু বলতে। এটা আসলে একটা বিমান থেকে তথ্যটা আপনি নিলে ভালো হয়। কোন ইনভেন্টরি তো ওরা করছে, আমাদের দিল আর কি, না কপি এখন পর্যন্ত নাই আমাদের কাছে। এসব বিষয় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে রাজি হননি। ঘটনার এতদিন পর আবারও কিসের তালিকা তৈরি হচ্ছে? দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় সেই বস্তায় ছিল কয়েকটি পিস্তল ও বেশ কিছু অস্ত্রের ভাঙা অংশ। এদের মধ্যে ব্যারেক্টা মডেলের পিস্তল ও অন্যান্য মডেলের বেশ কিছু অস্ত্রও পাওয়া যায়। এসবই হারিয়েছিল সে সময়। প্রশ্ন হলো, অস্ত্র কি এখানেই ছিল নাকি গায়েব করার পর আবারও ভল্টে যত্ন করে রেখে দেওয়া হয়েছে? এবার একটু পেছনে ফিরতে চাই আমরা। বিমানবন্দর থানায় একটি জিডি করেন গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যাতে বলা হয় ভল্টটির তালা ভাঙা হয়েছে, কিন্তু সে সময় কোনো মালামাল গায়েবের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুধু 50টা পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। গত 10 নভেম্বর সময় সংবাদে প্রচার হওয়া রিপোর্টে তুলে ধরা হয় ওই ভল্টে ছিল এক অস্ত্র ব্যবসায়ীর আমদানি করা একাধিক অস্ত্র, কিন্তু কোনো সংস্থা এ বিষয়ে সে সময় সঠিক তথ্য দেয়নি। তবে এই ব্যবসায়ী এখন জানাচ্ছেন যেসব অস্ত্র এখন পাওয়া গেছে তার মধ্যে তার অস্ত্রও আছে। তার দাবি 16টি পিস্তলের খবর তাকে জানানো হলেও এখনো মেলেনি 20,000 বুলেটের সন্ধান। বিমানের জিএম সাহেবের সাথে আমি ফোন দিয়েছিলাম, উনি বলছেন যে উনি শুনেছেন। জানতে পারলাম যে 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে, এটুকু জানতে পেরেছি। এত কিছুর পরও বিমানবন্দরের অগ্নিদগ্ধ স্থান, এমনকি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদাসীনতা লক্ষণীয়। দিনের আলোতে বাহিনীগুলোর নিয়মিত টহল জারি থাকলেও রাত হলেই ভুতুড়ে পরিবেশ কুরিয়ার সেকশন জুড়ে। সন্দেহভাজন মানুষের আনাগোনা আর টাকা পয়সার লেনদেন নানা প্রশ্নের জন্ম দেয়। এমনকি সিভিল এভিয়েশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান, তার ভেতরের এই দৃশ্য। স্ট্রং ভোল্টটি যেখানে ছিল তার 100 মিটারের মধ্যে দেয়ালের অংশ ভাঙা তো বটেই, পুরো দেয়াল জুড়ে থাকলেও কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ভিসা থাকার পরও 3 মাসে সৌদি আরব যেতে পারেননি প্রায় 1 লাখ শ্রমিক। এজন্য বিএমইটির বহির্গমন ছাড়পত্র জটিলতাকে দুষছেন ভুক্তভোগীরা। রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন এতে সংকুচিত হয়ে যেতে পারে সৌদি আরবের শ্রমবাজার। সাইফুল ইসলামের রিপোর্ট। সিলেটের বাসিন্দা মামুন মিয়া বিএমইটিতে দাঁড়িয়ে জানাচ্ছিলেন শ্রমিক হিসেবে সৌদি যেতে কতটা বাধার মুখে পড়েছেন তিনি। 3 মাস ভিসা মেয়াদের মধ্যে পার হয়েছে 2 মাস। বাকি সময়ে বিএমইটি থেকে ছাড়পত্র পাবেন কিনা তা নিয়ে বাড়ছে শঙ্কা। বিএমইটি মেম্বার না হয় তাহলে আমি তো মরবো, আমার ফ্যামিলি কি হবে আমি নিজেও জানি না স্যার। শুধু মামুন নয়, এমন ভুক্তভোগী অনেকে। টাকা টুকা জমা দিয়ে ভিসা বাইর করছি, আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু ভিসার মেইল পাওয়ার হচ্ছে না। আগে কোনো একটি কোম্পানিতে কাজ করতে যেতে চাইলে 24 জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো। এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন কোনো জটিলতা ছিল না। এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বিএমইটি। কিন্তু গেল ফেব্রুয়ারি মাসে জারি করা এক পরিপত্রে জানানো হয় সর্বোচ্চ 5 জনকে বিবেচনা করা হবে একক ভিসায়। শুধু তাই নয়, সৌদি চেম্বারের সত্যায়ন ছাড়া দেয়া হবে না কোনো ছাড়পত্র। ভিসার মেয়াদ হচ্ছে 90 দিন। প্রত্যেকটা এজেন্সিতে পাসপোর্ট আছে, যে ভিসাগুলো সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে, কিন্তু বহির্গমন ছাড়পত্রের জন্য আমরা ট্রেন করতে পারছি না।
বিএমইটির তথ্য, গেল বছর সৌদি গেছেন 6,28,564 জন শ্রমিক। সেখানে এবছর নভেম্বর শেষ হওয়ার আগেই এ সংখ্যা দাঁড়িয়েছে 6,45,895 জনে। রিক্রুটিং এজেন্সি মালিকদের দাবি, নানান রকম জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে এই বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। ওই যে অমুক আইন তমুক আইন, এইটা আমি ওইভাবে দেখি না, আমি দেখি এটা একটা চক্রান্ত। দেশটিতে বাড়ছে ভিনদেশি শ্রমিকদের চাহিদা। এমন বাস্তবতায় দ্রুত সময়ে ভিসা জটিলতা দূর করতে না পারলে অন্য দেশ সৌদি বাজার দখলে নিবে বলে যুক্তি অভিবাসন বিশেষজ্ঞদের। এই প্রবলেমগুলোর সমাধান কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারের ভিসা জটিলতা দূর করতে বিএমইটির কোনো উদ্যোগ আছে কিনা তা জানতে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে মিনি বাসের সঙ্গে সংঘর্ষে ইজি বাইক দুমড়ে মুচড়ে প্রাণ গেছে একই পরিবারের 3 জন সহ 4 জনের। দুপুরে নসিব পরিবহনের বাসটি 10 মাইল থেকে দিনাজপুর শহরে যাচ্ছিল। পথে ধান গবেষণা কেন্দ্রের সামনে ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই 3 যাত্রীর মৃত্যু হয়। আহত আরও 5 জনকে হাসপাতালে নিলে মারা যান আরও একজন। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুজন। নিউ ইয়র্কের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। I consider myself the next mayor of New York City. One thing in common, we want this city of ours that we love. এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবরে।